সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। শুরু করব গাজা নিয়ে। গাজায় ক্ষুধায় মারা যাচ্ছেন শিশুরা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অপুষ্টির কারণে অন্তত ৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগের বয়সই ৫ বছরের কম। ইউনিসেফ জানাচ্ছেন সাউদার্ন গাজায় অপুষ্টির কারণে ভোগা প্রায় ৩,০০০ শিশু চিকিৎসা পাচ্ছেন না। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। এদিকে জাতিসংঘের রিপোর্ট বলছে গত বছর যুদ্ধে পরিস্থিতিতে আটকে পড়া শিশুদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপক হারে বেড়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এর পেছনে অন্যতম কারণ বলে তারা মনে করছে, এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতার ২১% বেড়েছে। ৯ মাস ধরে চলছে গাজায় ইসরায়েলি হামলা। রাতভর ইসরায়েলি বাহিনী সাউদার্ন গাজার সাবুরা শরণার্থী ক্যাম্পের ভেতর প্রবেশ করে। ব্যারেজ শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়, আহত হয় ৩ শিশু। নর্দার্ন গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জন মারা গেছেন। একই সময়ে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী অন্তত ৩ জন প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছেন। এদিকে ইটালিতে বৈঠকে ইউক্রেনকে $৫০ বিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছেন G7, যেটির ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের। G7 সম্মেলনের হোস্ট ফার রাইট ইটালিয়ান প্রেসিডেন্ট জর্জো মেলোনি বলেছেন ইউক্রেনে আগ্রাসন চালানোয় ২০২২ সালে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে সেখান থেকে ইউক্রেনকে এই অর্থ দেওয়া হবে, $50 বিলিয়ন। ওকে, সেখানে প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করেন এবং আলোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, এবং আমেরিকা ও ইউক্রেনের মধ্যে ১০ বছরের একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ সংবাদে, পরবর্তীতে আমরা দেখব এটি ব্যাপারে, সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন এই চুক্তির ব্যাপারটি ঘোষণা করেন। সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ব্যাপারে আমার সাথে আজকের অনুষ্ঠানে আমার সাথে যোগ দিয়েছেন আমাদের দুজন নিয়মিত আলোচক। প্রথমে পরিচয় করে দিব হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন নাকিবুর রহমান, যিনি প্রফেসর, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি নাকিবুর রহমান, আপনার থেকে শুরু করবো। আই নো ইউ আর ফাইন্যান্স প্রফেসর, তো আপনার জন্য একটি প্রশ্ন থাকবে ফাইন্যান্স রিলেটেড, এবং সেটি আমি মনে করি অনেকেই শুনতে চাবেন, স্পেশালি পেট্রো ডলার নিয়ে। সো প্রথমে আমি শুরু করব জব্দকৃত রুশ সম্পদ থেকে যে আরোহিত সুদ থেকে এই ঋণ দেওয়া হবে, যে G7 কথা বলছি। এক্ষেত্রে রাশিয়া যদি তাদের জব্দকৃত অর্থের নিয়ন্ত্রণ ফিরে পায়, অথবা তাদের স্থবির যে তহবিল আছে সেখান থেকে ঋণের অর্থ ফেরত দেওয়ার মতো যথেষ্ট সুদ না আসে, সেক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে কি পারে না, এবং যদি ইউক্রেন ঋণ খেলাপি হয় সেক্ষেত্রে পরিস্থিতি কি দাঁড়াতে পারে, এবং এই G7 বা ইউরোপের দেশগুলো এর খেসারত দিতে হতে পারে কিনা, আমি শুনবো আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ হাবিব ভাই। আপনি যেটা বললেন যে একটা $৫০ বিলিয়ন লোন চুক্তি G7 দেশগুলা ইউক্রেনের সাথে করেছে, এবং এখানে লোনের উৎসটা হলো যে রাশিয়ার সেই ২০২২ সালে যখন রাশিয়া ইউক্রেনে হামলা করেছিল, তখন রাশিয়ার যে সম্পদগুলা সেন্ট্রাল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকগুলাতে এই সম্পদগুলা ছিল, সেই সম্পদগুলা যার পরিমাণ অ্যাবাউট $260 বিলিয়ন, যেটাকে ইমোবিলাইজ করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে। এবং এই পয়সার এই $260 বিলিয়ন অধিকাংশ টাকাই আসছে হলো ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে। তো এখান থেকে মূলত লোনটা দেওয়া হবে। এই সম্পদের যে ইমোবিলাইজড সম্পদটা আছে, এই সম্পদ থেকে লোন দেওয়া হবে ইউক্রেনকে, এবং তার বিনিময়ে ইউক্রেন ইন্টারেস্ট পে করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে এটা লোন না দিয়ে, যেহেতু এটা জব্দকৃত এবং ফ্রিজকৃত অ্যাসেট, এটা লোন হিসাবে দেওয়ার দরকার ছিল। এটা তো গিফট হিসাবে, ওয়ান টাইম গিফট কি অনুদান হিসাবেও দিয়ে দিতে পারতো। কিন্তু এখানে কিছু জটিলতা রয়েছে, কারণ যদিও ইউরোপিয়ান ইউনিয়নের সেন্ট্রাল ব্যাংকগুলোর আসার সম্পদ জব্দ করেছে ২০২২ সালে, কিন্তু এটার লিগালিটি নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়েছে, আইনগত ভিত্তি। আমেরিকাতে আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বিল পাস হয়েছে, যে এই বিলের আওতায় আমেরিকা ইউএসএ রাশিয়ার সম্পদ ফ্রিজ করার একটা এখতিয়ার, একটা
একটা এখতিয়ার পেয়েছে, কিন্তু ইউরোপের সবগুলা দেশে সেই এখতিয়ারটা কিন্তু নেই। এই কারণে এই $260 বিলিয়ন সম্পদ এক্স্যাক্টলি কিন্তু এখনো লিগালি, যদিও ফ্রিজ করা হয়েছে, লিগালি কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ ওন করে না, যার কারণে এই টাকাটা অনুদান হিসেবে দিতে পারবে না, এই টাকাটা লোন হিসেবেই দিতে হবে। এবং এই টাকা আস্তে আস্তে করে ইউক্রেন ফেরত দেবে। এবং এর বাইরে আরেকটা $5 বিলিয়ন একটা চেক কেনেডিয়ান গভর্নমেন্ট লিখতে সম্মত হয়েছে। সো এটাই হলো মোটা দাগে বিষয়টা, যে কারণ এটার কারণ আপনি যেটা বললেন যে আমেরিকাতেও ইভেন আমরা যদি চিন্তা করি যে ইসরায়েলকে অনুদান দেওয়ার ব্যাপারে মানে এভরিবডি জাম্পস আস্কিং নট হাউ মাচ, জাস্ট হাউ মাচ মোর দে ক্যান গিভ। কিন্তু সেখানে ইউক্রেন যখন একই বিলের মধ্যে সংযুক্ত করা হলো, তখনই কিন্তু আমরা দেখেছি যে রিপাবলিকানদের পক্ষ থেকে, এক্সেপ্ট ফর কংগ্রেসম্যান মেসি, যিনি লিবারেটেরিয়ান কেন্টাকির, তিনি হি ওয়াজ দ্য অনলি হোল্ড ব্যাক, তিনি ইসরায়েল এবং ইউক্রেন দুইটার অনুদানের বিরোধিতা করেছিলেন। কিন্তু মোটা দাগে কিন্তু রিপাবলিকানরা তখন ইউক্রেনের কারণেই ইসরায়েলের অনুদানের কিন্তু বিরোধিতা করেছে। এবং এখন যেভাবে ফার রাইট গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, ইটালিতে হয়েছে, জার্মানিতেও ফার রাইটদের উত্থান হচ্ছে, সেখানে এ ধরনের রাষ্ট্রীয় অনুদান পাওয়াটা কিন্তু ভবিষ্যতে খুব ডিফিকাল্ট হবে। এজন্য এটা একটা আমার ধারণা যে একটা ব্যাকআপ চিন্তা, যাতে করে ইউক্রেনকে সাহায্য সহযোগিতা দিতে যেই লেজিসলেটিভ যে হার্ডেল গুলা, এটা পোহাতে না হয়, এজন্য এই ফ্রোজেন অ্যাসেট থেকে লোন দেওয়ার একটা ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। আমি একটি প্রসঙ্গ আপনি উঠে নিয়ে এসেছেন, আমি সেইখান থেকেই হাসান ফেরদৌসের কাছে যাব। আপনি বলছেন যে ইউরোপে ডানপন্থীদের উত্থান, চলুন এটি কতখানি আশঙ্কাজনক সেটি একটু। ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো বড় সাফল্য পেয়েছে, এটি আপনারা হয়তো দুজনেই অবগত আছেন, আরও অনেকেই জানেন আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি। বিশেষ করে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার ডানপন্থীদের উত্থান দেখা যাচ্ছে। ইউরোপের ভবিষ্যতে রাজনৈতিক গতিবিধি কোন দিকে যাচ্ছে এবং আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কি পড়বে না বলে আপনি মনে করেন হাসান ফেরদৌস? এটি যেমন আপনার কাছে একটি প্রশ্ন। আমরা G7 নিয়ে শুরু করেছিলাম, G7 এর ব্যাপারে আপনি ছোট্ট করে একটু আমাদের বলতে পারেন এটির প্রাসঙ্গিকতা আসলে কি এখন, এবং আপনি যদি কোনো মন্তব্য থাকে যে ইউক্রেনকে $50 বিলিয়ন দেওয়া হলো, সেটি আপনি কিছু আপনার মন্তব্য জুড়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ হাবিব ভাই, আকিব ভাইকে অনেক শুভেচ্ছা। আপনি অনেকগুলি প্রশ্ন একসাথে করেছেন, বিগ বাস্কেট। প্রথমত G7 নিয়ে কথা বলি একটু আমরা। G7 যে সংগঠন, এটা কোনো ট্রিটি বডি নয়, কিন্তু এটা একটা ক্লাব। G8 ছিল, রাশিয়া ছিল, 2022 সালে রাশিয়াকে বাদ দিয়ে G7 করা হয়েছে। এটা গঠিত হয় বেসিক্যালি 1973 এনার্জি ক্রাইসিসের পরে, আপনার মনে আছে সেই 1973 সালে যখন অয়েল এমবার্গোর কথা বলছেন আপনি। হ্যালো, অয়েল এমবার্গোর কথা বলছেন আপনি। হ্যাঁ, তারপরে এই G7 শুরু হলো। এবং আমরা এখন যেটা পৌঁছেছি, আমার বিবেচনায় G7 বেসিক্যালি নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটা এক্সটেনশন। নেটো এবং ইউরোপিয়ান দুটোই লেজিসলেটিভ বডি, কিন্তু G7 একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা কথা বলি, টপ হেড অফ স্টেট কথা বলি পলিসি কোঅর্ডিনেশনের জন্য। ইটস এ ক্লাব, কিন্তু কাদের ক্লাব? বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলির ক্লাব। G7 হচ্ছে বেসিক্যালি, যদিও 7টা মাত্র দেশ, তারা কিন্তু কমান্ড করে রাফলি 50% গ্লোবাল জিডিপি, রাফলি 50% গ্লোবাল জিডিপি, এবং রাফলি 70% গ্লোবাল ডিসবার্সমেন্ট অফ ফরেন এইড। ফলে খুব একটা ইম্পর্টেন্ট বডি এটা ফর্মালি, কিন্তু এর কোনো লিগ্যাল কোনো রকমের কোনো বাইন্ডিং নেই। 3টি ইস্যু মূলত এখানে আলোচিত হয়েছে। একটা হচ্ছে ইউক্রেন প্রশ্নে, এটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে নিজেদের মধ্যে। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কোনো কোনো দেশ যারা অনেক সফট টুয়ার্ডস রাশিয়া, যেমন হাঙ্গেরি মনে করা যায়, এখন স্লোভেনিয়া দেখতে পাচ্ছি আমরা অনেক সফট একটা অ্যাপ্রোচ গ্রহণ করেছে রাশিয়ার প্রতি। এটা একটা। অন্যদিকে হার্ড লাইনার্স মনে করা যায় ফ্রান্স যে কথা বলেছে যে তারা ইউক্রেনে সৈন্য পাঠাবে, যেটা জার্মানি সমর্থন করে। এরপর একটা ফাইট আছে উইদিন ইউরোপিয়ান ইউনিয়ন অ্যামাং দ্য লার্জ ডেমোক্রেসিস। কি করা যায় ইউক্রেনটা মূলত আমেরিকার একটা বড় প্রবলেম। ওয়াই? আমেরিকা কমিট করেছে যে কোনোভাবেই সে রাশিয়াকে অ্যালাউ করবে না জিততে।
সেজন্য আমেরিকা আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পয়সা দিচ্ছে আমেরিকা, সবচেয়ে বেশি অস্ত্র দিচ্ছে আমেরিকা, সবচেয়ে বড় কথাও বলছে আমেরিকা। যদি আমেরিকা খুব ধীরে ধীরে তাদের সবচেয়ে এফেক্টিভ অস্ত্রগুলি পাঠাচ্ছে। সর্বশেষ দেখে আমরা 2 সপ্তাহ আগে আমেরিকা তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলি দিয়েছে, যাতে করে এগুলি রাশিয়ার ভেতরে অ্যাটাক করতে পারে, এবং শুরু অলরেডি হয়ে গেছে। তার ফলে অনেকে বলছেন যে স্রোতটা বদলানো শুরু করেছে বা করতে পারে খুব ইমিডিয়েটলি। এখন যেটা প্রয়োজন ইউক্রেনের হচ্ছে, এক হচ্ছে অস্ত্র আর 2 হচ্ছে অর্থ। অর্থ 2 কারণে প্রয়োজন, যুদ্ধ চালানোর জন্য আর ইকোনমি সচল করার জন্য। ইউক্রেনের অর্থনীতি তো স্থবির হয়ে বসে আছে, কোনো কিছু প্রোডাকশন, এমনকি এগ্রিকালচার পর্যন্ত সেখানে স্তব্ধ হয়ে বসে আছে। এই অবস্থায় দে নিড ক্যাশ, দেশটাকে বাঁচিয়ে রাখবার জন্য ক্যাশ প্রয়োজন। ক্যাশটা করতে আসবে আমেরিকা, আপনারা জানেন মাত্র 3 মাস আগে $50 বিলিয়ন দিয়েছে, সব মিলে প্রায় $7 বিলিয়ন ইউক্রেনকে, বাট দ্যাটস নট এনাফ। এই টাকাটা যে আসছে, নকি ভাই থেকে বলেছেন, এই টাকাটা আসলে লোন। তার থেকে লোন যে রাফলি $300 বিলিয়ন ব্যাংকে জমা হয়ে আছে, সেই টাকার উপরে এটা হবে কোল্যাটারাল। আমরা লোন নিতে গেলে কি হই, আমরা একটা জায়গায় বন্ধক রাখি না, এই টাকাটা হচ্ছে বন্ধক, কোল্যাটারাল। এবং যে ইন্টারেস্ট অ্যাক্রু করবে, যে ইন্টারেস্ট গ্রো করবে, সেই ইন্টারেস্ট থেকে লোন পাবে ইউক্রেন। কিন্তু এনাফ তো ইন্টারেস্ট গ্রো করবে না, ফলে টাকাটা কোথেকে আসবে? টাকাটা মূলত আমেরিকা থেকে। আমেরিকা টাকাটা মূলত দেবে সাময়িকভাবে, ইন দ্য হোপ দ্যাট টাকাটা এনাফ টাকাটা জেনারেট হবে, টাকাটা কিছুটা আসবে মানে লার্জ G7 এর কাছ থেকে, কিছু আসবে ব্যাংক থেকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় একটা চাঁদ আসবে কিন্তু আমেরিকা থেকে। একটু আগে কনকি ভাই বলেছেন ইসরায়েলের কথা, দুটো কিন্তু ভিন্ন জিনিস। কিন্তু যে কোনো টাকা ডিসবার্স করতে হলে ইউনি কংগ্রেসের অ্যালোকেশন। কংগ্রেস অ্যালোকেট না করলে কিন্তু টাকা পয়সা আপনি পাবেন না। ইসরায়েলের ক্ষেত্রে কংগ্রেস অ্যালোকেট করার কথা বলেছে, ইউক্রেন কোনো কংগ্রেসুয়াল অ্যালোকেশন নেই। ফলে বাইডেনকে ব্যক্তিগতভাবে তার নির্বাহী অধিকার ব্যবহার করে এই $50 বিলিয়ন অ্যাসিওরেন্স দিতে হচ্ছে। এখন আমি আগে বললাম, বাইডেনের জন্য রাজনৈতিক একটা গলার কাঁটা। তিনি কমিট করেছেন, তিনি কোনোভাবেই দেবেন না পুতিনকে জয়লাভ করতে। ইট ইজ হিজ কমিটমেন্ট, শুধু তার না, সমস্ত G7 এর কমিটমেন্ট এটা একটা। ফলে প্রথম ইস্যু ছিল টাকা, G7 এর প্রথম আলোচনা ছিল $50 বিলিয়ন এর লোন, 1। 2 নম্বর, একটা বাইল্যাটারাল চুক্তি হয়েছে বিটুইন USA এন্ড ইউক্রেন, 10 বছরের নিরাপত্তা চুক্তি, 10 বছরের সিকিউরিটি গ্যারান্টি। গ্যারান্টিটা খুব ইনফর্মাল গ্যারান্টি। এগেইন এর পেছনে কোনো ট্রিটি নেই, এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাইডেন সাহেব একটা চুক্তি করছেন ইউক্রেনের সাথে। ফলে এটার কোনো রিয়েল ভ্যালু নেই। যদি আগামীকাল ট্রাম্প সাহেব ক্ষমতায় আসেন, তিনি এক কথায় একদিনের নির্দেশেই এই চুক্তি বাতিল করে দিতে পারেন। কিন্তু এটা সিম্বলিক ভ্যালু আছে। আমেরিকা বলছে আগামী 10 বছর তোমার পাশে আমরা আছি। ফলে এটা লট অফ পলিটিক্যাল ওয়েট ক্যারি করে জেলেনস্কির জন্য। 2 নম্বর। 3 নম্বর যেটা এদেরকে আলোচনা হচ্ছে হচ্ছে গিয়ে ইমিগ্রেশন। আপনারা জানেন যে পুরো পশ্চিমা বিশ্ব ইনক্লুডিং USA প্রধান তাদের থর্নি ইস্যু হচ্ছে গিয়ে ইমিগ্রেশন। বিপুল সংখ্যক লোক থার্ড ওয়ার্ল্ড থেকে, মূলত দক্ষিণ থেকে এসে হাজির হচ্ছে এই সমস্ত দেশে, এবং অ্যাজ এ রেজাল্ট এদের রাজনৈতিক সূত্র বদলে যাচ্ছে। আপনি উল্লেখ করেছেন একটু আগে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে খুব সিগনিফিকেন্ট গেইন করেছে এক্সট্রিম রাইট, অতি দক্ষিণপন্থীরা। যেমন ফ্রান্সে মারি লে পেনের দল এবং আরো একটি দল মিলে তারা মেজরিটি ভোট পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং সে কারণে বাধ্য হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট স্ন্যাপ ইলেকশন, মানে দ্রুত ইলেকশন তিনি ঘোষণা করেছেন, নির্বাচন তিনি করবেন। কারণটা কি? কারণ কনফিডেন্স বিল করবার জন্য। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. একই প্রবলেম শুধুমাত্র ফ্রান্সের না, একই প্রবলেম জার্মানি, একই প্রবলেম বেসিক্যালি UK, ডাচ, নেদারল্যান্ডসে, অস্ট্রিয়া। প্রায় প্রতিটি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যারা ইমিগ্রেশন প্রবলেম ফেস করছে, তাদের জন্য এই রাইজ অফ রাইট উইংটা একটা বড় থ্রেট। আমেরিকা তো একটা বড় থ্রেট, এবং এই থ্রেটের পেছনে কিন্তু বড় সূত্র হচ্ছে ইমিগ্রেশন।
আমরা সবাই দেখছি যে আমাদের দক্ষিণ সীমান্তে বিপুল সংখ্যক লোক জমা হচ্ছে, এবং কি করে থামাতে হয় আমরা জানি না। আমাদের প্রেসিডেন্ট নানা রকম ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু থামানো প্র্যাকটিক্যাল যাচ্ছে না। যা হচ্ছে তার ফলে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন ঘটছে, সরাসরি আইনের লঙ্ঘন ঘটছে, এবং এটা পিওরলি আমাদের ক্ষেত্রে পিওরলি রাজনীতি। জি, সামনে নির্বাচন, আমি নির্বাচন প্রসঙ্গে আমি নির্বাচনের আগে যাতে করে দেখাতে পারে বাইডেন সাহেব যে আমি কিছু করছি ইমিগ্রেশন বন্ধ করবার জন্য। আমি এই প্রসঙ্গে আরো বিস্তারিত শুনতে যাবো আপনার কাছে। আমি শুনতে পাচ্ছি না। ওকে, আপনি শুনতে পাচ্ছেন না, আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি টেকনিক্যাল টিম সেটি দেখবে। আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে নির্বাচন এবং ডানপন্থীদের উত্থান আগামী নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে এটি আলাদা প্রশ্ন, এবং সেটি আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। আমি এখন একটু আন্তর্জাতিক পর্যায়ে থাকতে চাই, যেহেতু আমরা G7 নিয়ে কথা বলছি, ইউক্রেন নিয়ে কথা বলছি, এবং আমেরিকার ইউরোপের সাথে যে মেলামেশা G7 এর প্রভাব, এবং তার সাথে ডানপন্থীদের উত্থান ইউরোপে কতখানি আশঙ্কাজনক সেটি আমরা আলোচনা করছিলাম। আমি এই প্রসঙ্গে ফেরত আসবো, কিন্তু তার আগে আমি আরেকটি ব্যাপারে যেতে চাই, সেটি হচ্ছে ডক্টর নকিবুর রহমান, প্রফেসর নকিবুর রহমান, আপনার কাছে যাবে সেটি হচ্ছে গাজায় যুদ্ধবিরতিতে আমেরিকা যে পরিকল্পনা দিয়েছে, আমরা জানি বাইডেন নিজে ঘোষণা করেছেন, সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা পাশ হয়েছে। হামাস প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম মেনেও নিয়েছে, ইসরায়েল সেটি মানেনি সেই সময়। এখনও আমরা বিভিন্ন রকম কথা শুনছি। একবার আমরা শুনছি ইট ইজ ইসরায়েলি আমেরিকান প্রপোজাল, ইসরায়েল সায় দিচ্ছেন, আবার বিভিন্ন রকম মিশ্র একটি সিগন্যাল পাচ্ছি। আমেরিকা বলছে হামাস কিছু ছোটোখাটো পরিবর্তন চাইছে, এই জন্য এই যুদ্ধবিরতিতে দেরি হচ্ছে। এই যুদ্ধবিরতির পক্ষে বিপক্ষে ইসরায়েলের ক্যাবিনেটেও দ্বন্দ্ব চলছে। আমরা গ্যান্সকে দেখলাম পদত্যাগ করেছেন, উনি আগেই বলেছিলেন জুনের 8 তারিখের মধ্যে কিছু না হলে আই উইল কুইট, এবং তিনি সেটি করেছেন। কেন যুদ্ধবিরতি হচ্ছে না, কোথায় হিসেব মিলছে না, এবং এর কোনো সমাধান কি আমরা দেখতে পাচ্ছি নাকি এটি ইসরায়েলের প্রভাব প্রেসিডেন্ট বাইডেনের উপর, স্টেট সেক্রেটারি ব্লিংকেনের উপর, যেমনটা বলছেন যে সত্য কোনটা কিছুই বোঝা মুশকিল। এবং আরেকটি ব্যাপার, এই কয়েকটি আমি আপনার কাছে শুনবো। আমি অন্য আরেকটি ব্যাপার আছে, সেটি আমি শুনবো কিছুক্ষণ পর যখন আমরা হাসান ফেরদৌসের কাছে যাব। ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে কিন্তু অনেকগুলি ব্যাপার আমি তুলে ধরেছি। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই রেজলিউশন পাশ করার পরপরই সব মহল থেকেই যারা এই গণহত্যা, এই জেনোসাইড বন্ধ, এই নৃশংসতা বন্ধের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন, তারা সবাই কিন্তু খুশি হয়েছিল অনেকটা। এবং 14-0 ভোটে যখন এই রেজলিউশনটা পাশ হলো, তখন সবার মধ্যে কিছুটা আশা জেগেছিল। কিন্তু এই আশাটা আস্তে আস্তে, এই আশার আলোটা আস্তে আস্তে ফেড হতে শুরু করেছে, আস্তে আস্তে দূর হতে শুরু করেছে। এটার একটা বড় কারণ হলো, সত্যি কথা বলতে কি, অ্যান্থনি ব্লিংকন ইজ নট অ্যান অনেস্ট ব্রোকার। আমি এই ব্যাপারে মোটামুটি আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমরা দেখেছি যে এই রেজলিউশনটা পাশ হওয়ার সাথে সাথে হামাসের পক্ষ থেকে অফিসিয়ালি বক্তব্য আসা শুরু হলো, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য আসেনি। যদিও অ্যান্থনি ব্লিংকন বলেছিলেন যে এই চুক্তির ড্রাফট ইনিশিয়ালি এবং এই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে ইসরায়েলি গভর্নমেন্টের মতামত ছিল, এই বিষয়টা তিনি পরিষ্কার করেছিলেন। কিন্তু তারপরেও আমরা কিন্তু ইসরায়েলি গভর্নমেন্টের, আপনি যেটা বললেন যে সরকারি কোনো বক্তব্য কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং এর পরপর হামাসের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসছে, এবং এই বক্তব্যের ব্যাপারে কিছু কি বলা যায়, যে কারণ এই চুক্তিটা কিন্তু 3টা ফেজে। প্রথম ফেজটা হলো একটা সময়ের, এবং এর মধ্যে 6 উইকসের পরে ইসরায়েলি সৈন্যরা সবচেয়ে যে জনবসতিপূর্ণ স্থানগুলা এখান থেকে ত্যাগ করার পরে একটা অন্য জায়গায় চলে যাবে, তারপরে সেকেন্ড ফেজটা বাস্তবায়ন হবে। তো এগুলা নিয়ে হামাসের পক্ষ থেকে স্কেপটিসিজম রয়েছে যে এই পন্থাগুলাই, এই ফেজগুলা সিনসিয়ারলি যদি বাস্তবায়ন না হয়, তাহলে পরে এটা টেম্পোরারি হয়ে যাবে, এটা পার্মানেন্ট যুদ্ধবিরতি এবং সিজ ফায়ারের কোনো সুযোগ নেই। এই কথাটা, এটা তো সাধারণ স্কেপটিসিজম, এটা আসতেই পারে। কিন্তু এই কথাটাকেই ইউএস এর মিডিয়া এবং স্পেশালি
অ্যান্থনি ব্লিংকন যেভাবে তিনি বললেন যে হামাস বারবার গোলপোস্ট সরাচ্ছে, এজন্য সিজফায়ার বাস্তবায়নের সম্ভাবনা নেই, এখানে যেটা আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি, সো এটা মানে এন্টায়ার প্রসেসটা হলো নেতানিয়াহু প্রথম থেকেই হয়তো বিশ্বাস করেননি যে হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হবে কখনো, বাট যখন হামাস রাজি হয়ে গিয়েছে এই যুদ্ধবিরতিতে, তখন মেইনলি এটা হলো বেসিকলি দে কল্ড নেতানিয়াহুস ব্লাফ। সো এখন নেতানিয়াহু পড়ে গিয়েছে অলমোস্ট একটা মানে কি বলা যায় যে একটা সংকটময় অবস্থায়, কারণ তার ক্যাবিনেটের যারা একটু দক্ষিণপন্থী, যারা একটু লিবারাল, তারা পদত্যাগ করলেন জুন 8-এ, আপনি যেটা বললেন যে কিছু না হওয়ার কারণে। এ কারণে এখন কিন্তু ক্যাবিনেটে এই ওয়ার টাইম ক্যাবিনেটে নেতানিয়াহুকে কিন্তু এই মানে আপনার ফার রাইট যেই গ্রুপগুলা, যে একেবারে রক্ষণশীল যারা কনজারভেটিভ, তাদেরকে খুশি করার একটা চেষ্টা কিন্তু নেতানিয়াহু করছেন। সো দিস হ্যাপেন্ড আফটার দ্য রেজলিউশন ওয়াজ পাসড। সো এই কারণে নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ যত বেশি দীর্ঘস্থায়ী হবে, তিনি ততদিন ক্ষমতা ব্যক্তিগত করে রাখতে পারবেন, ক্ষমতায় থাকতে পারবেন। সো ইট বেনিফিটস হিম। সো তিনি এই কারণে যুদ্ধবিরতি কোনো চুক্তিতে স্বাক্ষর করতে কিংবা ইসরায়েলকে সেখান থেকে উইথড্র করতে ইন্টারেস্টেড না। এবং আমেরিকা এবং অ্যান্থনি ব্লিংকন আনফরচুনেটলি ইসরায়েলের প্রোপাগান্ডা এবং ইসরায়েলের প্রেসক্রিপশনের বাইরে কোনো কিছু চাচ্ছেন না এবং চাচ্ছেন। এই কারণে এই যুদ্ধবিরতি চুক্তির দোষটা হামাসের উপরে চাপানোর জন্য একটা চেষ্টা করেছেন অ্যান্থনি ব্লিংকন। কিন্তু আমরা দেখেছি যে এর পরপরই দোহা থেকে কাতার ভিত্তিক হামাসের যেই মুখপাত্র রয়েছে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তারা এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে নিয়েছেন। অল্প কিছু মাইনর জায়গায় তাদের কিছু প্রশ্ন রয়েছে, তারা কিন্তু মানবেন না বলেন। সুতরাং এখানে প্রশ্নটা দাঁড়ায় যে যিনি নেগোশিয়েট করছেন, যিনি বিচারক, যিনি মধ্যস্থতা করছেন, তাকে তিনি যদি বিশ্বাসযোগ্য না হন, অ্যান্থনি ব্লিংকন যদি এভাবে ইসরায়েলের কোনো বিবৃতি আসা না পর্যন্ত, এবং বেসিক্যালি তারা মানছে না যুদ্ধবিরতি, এখনো গত 2-1 দিনও রাফাতে এবং বিভিন্ন জায়গায় কিন্তু হামলা অব্যাহত রয়েছে। শুরুতে যেটা বললেন যে বিরাট বড় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, সবকিছু কন্টিনিউ করছে, তারপরও অ্যান্থনি ব্লিংকন এই দোষটা হামাসের উপরে চাপানোর চেষ্টা করেছেন। তো সুতরাং আমার মনে হয় না যে আমেরিকার মধ্যস্থতায় এই মধ্যপ্রাচ্যে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে, বরং এখানে কাতার এবং অন্য দেশ যদি ইনভলভ হয়, there is a better hope of solution. জি, ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। আমি যাবো আপনার কাছে। এই প্রশ্নের একটি শেষ অংশ আপনার কাছে আমি জানতে চাবো, কিন্তু আরেকটি প্রশ্ন আগে জানিয়ে নেই। আমি প্রথমে সেই অংশ ভুলে যাওয়ার আগে জানিয়ে দিতে চাই যে এই যে এতগুলো প্রশ্ন আমি করলাম গাজা সম্পর্কে, এবং এই যুদ্ধবিরতি সাধারণ পরিষদের প্রস্তাব পাশ হওয়া, মানে আনবিলিভেবল, যেটি আমরা কিছুদিন আগেও অবিশ্বাস্য মনে করছিলেন অনেকে, আমরা এখনও সন্দিহান বিষয়টি নিয়ে। হোয়াট ইজ দ্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড? এটি আপনার কিছুটা হলে আমাদের কাছে ছোট করে বলবেন, কিন্তু আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, যে তার কারণ হচ্ছে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড দ্য ইলেকশন, বাইডেন ইলেকশন এবং ডানপন্থীদের উত্থান। কাজেই ওই প্রশ্নটি একটু অন্যভাবে উপস্থাপন করি আপনার কাছে আমি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যে হাসমানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, এবং রানিং প্রেসিডেন্টের ছেলে অর্থাৎ কারেন্ট প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ট্রাম্প ক্যাম্পেইন বলছে বাইডেনের পরিবারের বড় অপরাধ ঢাকতে হান্টারের এই বিচার, এবং দুটো মামলাতেই বিচার বিভাগকে নিয়ে নানা অভিযোগ উঠেছে। আপনি কি মনে করেন যে জাস্টিস ডিপার্টমেন্ট কারচুপি করছে, পক্ষপাতিত্ব করছে? এটি অনেক বড় একটি অভিযোগ যেটি আমরা শুনছি। it's an attack on the system kind of thing. তো এটির সাথে এই প্রশ্নটি যেমন এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনে ইলেকশনের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সন্দিহান হয়ে যাচ্ছেন সিস্টেমকে নিয়ে। ইমিগ্রেশনের কথা তুলেছেন আপনি, ডানপন্থীদের উত্থান তুলেছেন, এবং বাইডেনের অবস্থা মোটেও সুখকর নয় বলে অনেকে মনে করছেন। আমি আজ যখন সকালে আলাপ করছিলাম, আপনি হালকা করে হলে বলেছেন যে ইউরোপ
তাদের আশা ছেড়ে দিয়েছে বাইডেনের উপর, সেটিও কিন্তু খুব আশ্চর্যজনক একটি বিষয়। আমি আপনার কাছে শুনবো, একটু সামারাইজ করে যদি সবার বুঝতে সুবিধা হয় এমন করে বলেন তাহলে খুব ভালো হবে। আমি একটু গাজা নিয়ে একটু কথা বলি। জি বলুন। গাজার ব্যাপারটা একটু জটিল এই অর্থে যে ইসরায়েলের মূল লক্ষ্য হামাসকে নির্মূল করা। জি, তাদের ঘোষিত নীতি, হামাসকে তারা নির্মূল করবে। সে হামাসের সঙ্গে তারা চুক্তি করছে, সে হামাসের সঙ্গে তারা পিস ডিল করছে। এটা কখনো হয়? আমি তোমাকে নির্মূল করব, আসো শান্তি চুক্তি করি। ইট মেক্স নো সেন্স। হ্যাঁ, তাই না? I'm going to finish you, I'm going to kill you, there will be no sign, but let's come sign a treaty. ফলে এটা একটা অ্যাবসার্ড সিচুয়েশন। কেমন? কিন্তু এট দ্য সেম টাইম যদি আমরা যুদ্ধবিরতি চাই, যদি আমরা চাই গাজাতে শান্তি আসুক, তাহলে আপনাকে এক ধরনের চুক্তি তো করতেই হবে, যে চুক্তিটা বোথ ইসরায়েল এবং হামাস মেনে নেবে। জি, এটা সত্যি কথা। মানে এটা একটা অদ্ভুত একটা অবস্থার মধ্যে পড়েছে। যদি হামাস আগামীকাল চুক্তি করে, সেই চুক্তিতে বেসিক্যালি তার ডেথ ওয়ারেন্ট নিজেই লিখবে যে আমাকে হত্যা করা হোক, হুইচ দে উইল নট ডু। সে কারণেই হামাস যেটা করেছে, নকিব ভাই বলার চেষ্টা করছিলেন, হামাস কিন্তু একসেপ্ট করেছে উইথ এ ফিউ অ্যামেন্ডমেন্টস। একটা বড় অ্যামেন্ডমেন্ট কি, যে যুদ্ধবিরতিটা পার্মানেন্ট হতে হবে। ইসরায়েল পার্মানেন্ট যুদ্ধবিরতিতে রাজি না। কারণটা কি? তারা বলছে যতক্ষণ না হামাস নির্মূল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবই। এর দুটো কম্পালশন, একটা হচ্ছে যে রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। এখনো দেখতে পাচ্ছি, আমরা দুদিন আগে দেখেছি আমরা 3 জন ইসরায়েলের সৈন্য মারা গেছে চোরাগুপ্ত হামলায়। বলে অন দ্য গ্রাউন্ড হামাস কিন্তু এখন অ্যাক্টিভ। অন্য কথা, হামাসের কমান্ড স্ট্রাকচারটা কিন্তু পুরো ভেঙে পড়েনি। সিনুয়া হামাসের প্রধান ইন গাজা, সে কিন্তু এখন অ্যাক্টিভ, কোথায় লুকিয়ে আছে কে জানে। ফলে ইসরায়েলের যে মূল টার্গেট হামাসকে নির্মূল করো, তা কিন্তু শেষ হয়নি। ফ্রম ইসরায়েল পয়েন্ট অফ ভিউ, দ্যাটস ফ্যাক্টর নাম্বার 1। নাম্বার 2, যেটা নকিব ভাই বলেন এবং আপনিও বলেছেন, হামাস ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্স। বেনি গান্স ওয়ার ক্যাবিনেট ত্যাগ করেছে, তার সঙ্গে আরো 2 জন ত্যাগ করেছে। ফলে ওয়ার ক্যাবিনেট ছোট হয়ে এসছে এবং ওয়ার ক্যাবিনেটে যারা লিবারেল, সোকল লিবারেল, এরা সবাই মধ্যপন্থী, তাদের সংখ্যা কমে আসছে। বেড়ে যাচ্ছে কাদের সংখ্যা? এক্সট্রিম রাইটিস্টদের। এবং অ্যাজ এ রেজাল্ট নেতানিয়াহুকে ডিপেন্ড করতে হচ্ছে অনেক বেশি অন দ্য এক্সট্রিম রাইট। তাদেরকে খুশি করবার জন্য কোনোভাবেই ফর্মালি রাজি হবে না কোন রকমের সিজফায়ারে। কারণ আপনারা জানেন, আমি অনেকবার বলেছি আমি, যে এক্সট্রিম রাইট কি চায়? এক্সট্রিম রাইট চায় গাজায় প্যালেস্টিনিয়ানদের সম্পূর্ণভাবে নির্মূল করা। তোমরা চলে যাও সাইনাইতে। আমি বলেছি 3টা অপশন দিয়েছে, এক, হয় মরো, ডাই, পালাও, অথবা আত্মসমর্পণ করো। 3টে অপশন। ফলে এটা হচ্ছে কি রাইটিস্টদের অবজেক্টিভ। এখন এই অবজেক্টিভের সঙ্গে তো হামাসের পজিশনের কোনো মিল নেই। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার জন্য কোয়ান্ড্রিটা কি? আমেরিকার সংকটটা কোথায়? বাইডেন সাহেবের নির্বাচন সামনে, এবং নির্বাচনের সামনে তার লক্ষ্য হচ্ছে মূলত এদেশের পন্থী ছাত্র, প্রগতিশীল ডেমোক্রেটিক অংশ এবং মূলত আরব এবং মুসলমানদের খুশি করার জন্য তিনি একের পর এক প্রস্তাব দিয়ে যাচ্ছেন, কিন্তু কোন রকমের বিশ্বাস থেকে না, শুধুমাত্র আমাদের খুশি করবার জন্য। আমি এর আগেও বলেছি, আবারও বলি, যদি আমেরিকা চায়, আমেরিকা আগামীকাল যুদ্ধ বন্ধ করতে পারে। আমেরিকার এতটা প্রভাব আছে ইসরায়েলের উপরে, সে অস্ত্র দেয়, অর্থ দেয়, পলিটিক্যাল ক্লাউড দেয়, ছাতা ধরে রেখেছে তার উপরে। তো আমি ওই জেফ্রি স্যাক্সের কথা, জেফ্রি স্যাক্স বলেছেন যদি আমেরিকা চায় একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারে। তার মানে আমেরিকা চায় না যুদ্ধ বন্ধ করতে। কারণটা কি? কারণ একটা বড় ফ্যাক্টর আছে কিন্তু, কারণ আমেরিকা একটা বড় অংশ হচ্ছে জুইশ লবি, একটা জুইশ ভোটার্স প্লাস জুইশ পলিটিক্যাল লবি। দে উইল বি স্পেন্ডিং মিলিয়নস অফ ডলার্স এই যুদ্ধে, যদি বাইডেন তার সুর পরিবর্তন করে। হাসান ফেরদৌস, বাইডেনের জন্য আমি একটু ক্ষমা চাই আপনার কাছে, আমাদেরকে ছোট্ট একটি বিরতি নিতে হবে। আপনি কিন্তু ভুলে যাবেন না যেখানে ছিলেন। আমি বলবো না, আপনি না বললে। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমি সরাসরি চলে যাব হাসান ফেরদৌস আপনার কাছে।
আমি চট করে শেষ করি। নকিব অনেকক্ষণ ধরে বসে আছেন, আমার বকবক শুনছেন। নো শেষ করি, শেষ কথাটা বলো যে এরপরে কি হবে, আমরা এগোবো কি করে। আমি মনে করি যে প্রস্তাবটা নিরাপত্তা পরিষদ গ্রহণ করেছে তার একটা ওজন আছে। 14-0 ভোটে পাশ হয়েছে। বিশ্বের সবগুলি দেশ বলতে পারছি কাউন্সিল মেম্বাররা এক্সেপ্ট রাশিয়া এটাকে অ্যাপ্রুভ করেছে, এবং বলা আছে যে এই প্রস্তাবটা ইসরায়েল কর্তৃক অনুমোদিত। তার মানে এই প্রস্তাবের মধ্যে ইসরায়েলের সমর্থনটা কিন্তু ব্রিটেন। এবং ভেতরে দেখছি আমরা যে রাজনীতি চলছে ইসরায়েলের ভেতরে, এই প্রস্তাবটা কত ভুল করবে, দিস ম্যানুভারিং, এটা করবে। কিন্তু প্রস্তাবটা ফর্মালি ইসরায়েলের সঙ্গে কথা বলি উত্থাপন করা হয়েছে। এক, আমি মনে করি এই প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে এবং যুদ্ধবিরতি হতে পারে, যার জন্য চাপ প্রয়োগ করতে হবে দুদেশকে, দুজনের উপরে, ইসরায়েলের উপরে এবং হামাসের উপরে। আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা সবার যদি ইসরায়েলের কথা বলি, হোয়াট অ্যাবাউট হামাস? হামাস কি করছে? হামাস তার নিজের স্বার্থের জন্য প্যালেস্টিনিয়ানদের মেরে ফেলছে। তো প্রতিদিন মারা যাচ্ছে মানুষ, তাদের কি কোনো কনসার্ন আছে? তাদের কি কোনো উদ্বেগ আছে? তারা কি এই নিয়ে কোন রকমের, যেমন গত সপ্তাহে কি হয়েছে, দুজন হামাসের নেতাকে ধরবার জন্য একটা আলশিবা নয় জাবালিয়া রেড ক্যাম্পে বোমা ফেলা হলো, 200 লোক মারা গেল দুজন ধরবার জন্য। এখন ধরাটা তো লেজিটিমেট। ইসরায়েল বলবে যে আমি প্রত্যেকটি হামাসে গ্রেফতার করব, ধরবো, খুন করব, তার লেজিটিমেট ক্লেম, কারণ হামাস আমাকে আক্রমণ করেছে। কেমন যদি এটা মেনে নিয়ে আমরা নাও মানতে পারি, আমরা দুজনকে ধরবার জন্য 200 লোকে মারা হলো, কমপ্লিটলি আনইভেন, তাই না? আপনি বলছেন আমাকে জেনেভা কনভেনশনের ভায়োলেশন, which is correct. At the same time, আমার প্রশ্ন হামাসের কাছে, তুমি কত লোককে মারবে তোমাকে রক্ষা করবার জন্য? তুমি কত লোক মারা পর্যন্ত ক্ষান্ত হবে না? কেন আমরা চাপ প্রয়োগ করছি না হামাসের উপরে যে গিভ আপ? আমি বলবো ইয়েস, ইটস টাইম টু গিভ আপ। ঠিক আছে, আমি শুধু এখানে একটু যোগ করতে চাই। আজ সকালেও আমরা যখন কথা বলছিলাম, আমি আপনার এই যুক্তি এই কথাটি ইতিপূর্বে বহুবার শুনেছি আমি, এবং এই যুক্তির পক্ষে বিপক্ষে অনেক কথা হয়ে থাকে। এই যুক্তির একটি বড় প্রপোনেন্ট হচ্ছে, অনেকেই মনে করে থাকেন যে এই কনফ্লিক্টটি শুরু হয়েছে অক্টোবরের 7 তারিখে, যখন যুদ্ধ 9 মাস আগে শুরু হলো। বাট আমাদের সবারই মনে রাখতে হবে এটি 57 বছর থেকে 75 বছর ধরে চলছে, 75 ইয়ার্স। এই 75 বছরে এই জাতি ফিলিস্তিনি যারা আছেন তাদেরকে নির্যাতিত, নিষ্পেষিত, বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং একের পর এক খুন করা হচ্ছে। তারই ফলশ্রুতিতে কিন্তু হামাসের মতো সংগঠনের জন্ম হয়ে থাকে, এবং তারা মুক্তিকামী মানুষ। এবং আমি হাসান ফেরদৌস আপনার সাথে যখন কথা বলছিলাম একটি উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার সময়ও একটি মুক্তিবাহিনীর একটি সৈন্য আছে বলে শোনা গেছে অমুক গ্রামে বা তমুক গ্রামে, সেই কথা শোনার পর পাকিস্তানি বাহিনী সেই গ্রাম জ্বালিয়ে দিয়েছেন, এরকম হয়েছে। এটা কোনো বাস্তবসম্মত সমাধান হতে পারে না। আর আরেকটি ব্যাপার আপনি বলেছেন, সেটি হচ্ছে কি যে জেনেভা কনভেনশনের একটি আক্ষরিক অর্থে লঙ্ঘন এটি কোনো সমস্যার সমাধান হতে পারে না। কাজেই আমি আপনার সাথে একমত যে দুপক্ষকে বসতে হবে এবং মেনে নিতে হবে। একটি বড় প্রবলেম হচ্ছে ইসরায়েল এবং ইউএস, তারা দুপক্ষর কেউই হামাসের সাথে বসতে রাজি নয়। তার কারণ হচ্ছে যখনই আপনি বসবেন, আপনি কিন্তু হামাসকে একটি জিনিস দিয়ে দিলেন, সেটি আপনি স্বীকার করে নিলেন কাগজে কলমে যে হামাস একটি অর্গানাইজেশন অ্যান্ড উই হ্যাভ এ কন্ট্রাক্ট উইথ দ্যাম। আপনি যেটা তারা একেবারে শুরুর থেকেই মানে এড়িয়ে যাচ্ছেন, দে ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ হামাস। বাট সুনার অর লেটার দুটি পক্ষকে বসতে হবে, আপনার সাথে আমি একমত, এবং বিশ্ববাসীরও তাদেরকে বল প্রয়োগ করতে হবে, চাপ দিতে হবে, এবং যে কোনো সমস্যার সমাধানে দুপক্ষকেই ছাড় দিতে হয় কিছু না কিছু। আমরা দেখেছি ইসরায়েল অনর তাদের দাবির পক্ষে, এরকমটি হতে পারে না, কিন্তু আমরা আশা করব যে এর অচির একটি সমাধান হওয়া উচিত। এইভাবে পাখির মতো মানুষ মারা যেতে পারে না। there is no regards to human life when it comes to Palestinian, সেটিও আমাদের মনে রাখতে হবে। আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে এসেছে, সেটি হচ্ছে ডক্টর নকিবুর রহমান, আপনার কাছে যাব। আপনি ইকোনমিক্সের প্রফেসর,
আপনি ভালো বুঝবেন এই ব্যাপারটি আমাদের চেয়ে অনেক বেশি। আমেরিকার সঙ্গে 80 বছরের পেট্রো ডলারের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গত 9 জুন দুঃখিত, সৌদি আরবের একটি চুক্তি, এই চুক্তির মেয়াদটি শেষ হয়ে গেছে। এটি 1974 সালের 8 জুন স্বাক্ষরিত এই চুক্তিতে বিশ্বজুড়ে আমেরিকার অর্থনৈতিক প্রভাব বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পেট্রো ডলার চুক্তি আর সম্প্রসারণ না করার ফলে সৌদি আরব এখন থেকে তেলসহ অন্যান্য আমেরিকান ডলারের বদলে অন্যান্য মুদ্রায়ও বিক্রি করতে পারবেন, যেমন চাইনিজ ইউয়ান, ইউরো, ইয়েন ইত্যাদি ইত্যাদি। ডলার থেকে সরে যাওয়া এত বড় সিদ্ধান্ত কেন সৌদি আরব নিল বলে আপনি মনে করেন? এটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমেরিকা যে বিশ্বজুড়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভাব কমবে বলে অনেকে মনে করছেন এর ফলে, কারণ ডলার ইজ দ্য রিজার্ভ ইন্টারন্যাশনাল কারেন্সি এবং আমেরিকার একচ্ছত্র বা আধিপত্য কি শেষ হয়ে যাবে এই রিজার্ভ, যদি তারা একচ্ছত্রভাবে রিজার্ভ কারেন্সি না থাকে? এটা কি আরেকটি প্রমাণ তার? আমি শুনবো আপনার কাছে। সো ইকোনমিক্যাল ইম্প্যাক্ট, পলিটিক্যাল ইম্প্যাক্ট। জি, অনেক ধন্যবাদ হাবিব ভাই। যদি আমাদের সময় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আপনি বলুন। সময় হয়ে গেছে, তো বেশি ডিটেইলে যাওয়ার সুযোগ নেই। তবে মূলত এই চুক্তির ফলে আমরা যদি এটার হিস্টোরিক্যাল এটা দেখি, ব্যাকড্রপটা দেখি, যে এটার পেট্রো ডলারের সূচনা যদিও 74 সালে চুক্তিটি সম্পন্ন হয়েছিল, কিন্তু এর সূচনা কিন্তু 1970 থেকেই শুরু হয়েছিল, যখন আমেরিকা এই মানে ব্রেটন উড সিস্টেমটা ব্রেক করে একেবারে ফিয়াট মানির যুগে প্রবেশ করল। এবং সে সময় ডলারের একটা, ইউএস ডলারের একটা মানে চরম মানে প্রমোশন হয়েছিল এই পেট্রো ডলারের মাধ্যমে, যেটা 1974 সালে হেনরি কিসিঞ্জার এবং সৌদি প্রিন্স ফাহাদ ইবনে আব্দুল আজিজ তারা ফর্মালি পেট্রো ডলার এগ্রিমেন্টটা করেছেন। সো এই দীর্ঘদিনের চুক্তির ফলে আপনি যেটা বললেন যে সৌদি আরবের তেল বেচা কেনা হতো ইউএস ডলারে, যার কারণে ইউএস ডলার একটা শক্তিশালী কারেন্সিতে পরিণত হয়েছে এবং এটার জন্য পেট্রো ডলারের ভূমিকা ডেফিনেটলি রয়েছে, ট্রিমেন্ডাস ভূমিকা রয়েছে। এখন আপনি যে প্রশ্নটা লাস্ট করেছেন সেটা দিয়ে যদি শুরু করি, যে এই চুক্তি থেকে বের হয়ে আসার কারণে, চুক্তি থেকে বের হয়ে আসেনি, চুক্তিটা এক্সপায়ার করেছে 8 জুন 74 সালে হয়েছিল এই চুক্তিটি, এবং এই চুক্তির 50 বছরের চুক্তি ছিল। এই চুক্তিটা রিনিউয়াল হতে পারতো, রিনিউয়াল হয়নি, যার কারণে চুক্তিটা অটোমেটিক্যালি এক্সপায়ার করেছে। এটার কারণে কি ইউএস ডলারের স্ট্রেংথ গ্লোবালি কমে যাবে? হ্যাঁ, কিছুটা তো সম্ভাবনা থেকেই যায়, কিন্তু যে কোনো সময় যদি আপনি একটা স্ট্রং কারেন্সি কিংবা কোনো স্ট্রং প্লেয়ার মাঠে থাকে, সেটার যদি কিছু শক্তি ক্ষয়ও হয়, এর কাছাকাছি যে স্ট্রং আরেকটা যদি অল্টারনেটিভ না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষতির পরিমাণটা খুব বেশি হয় না। আমরা যদি এখন দেখি যে সত্যি কথা বলতে ইভেন সৌদি আরবের কথাও বলি, যে ঠিক আছে এই পেট্রো ডলার থেকে তারা এক্সিট করলো, কিন্তু তারা কি তাদের ইনভেস্টমেন্ট গুলা, তাদের যে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে, তাদের এন্ডাওমেন্ট ফান্ড রয়েছে, তাদের অন্যান্য বিভিন্ন বিনিয়োগ রয়েছে, আমরা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি যে তারা সেই বিনিয়োগগুলা কি চায়নাতে করে সেফ ফিল করবে? এই বিনিয়োগগুলা কি তারা রাশিয়ায় করে সেফ ফিল করবে? আমেরিকার সাথে সৌদি আরবের যতই রাজনৈতিক টানাপোড়েন থাকুক না কেন, আমেরিকার যেই সেপারেশন বিটুইন আপনার এক্সিকিউটিভ বডি এবং লেজিসলেটিভ বডি এবং অন্যান্য যেই ব্যবস্থাগুলো রয়েছে, অর্থ ব্যবস্থার যে সেপারেশন রয়েছে, তার কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছা করলেই কিন্তু সৌদি আরবের ইনভেস্টমেন্টগুলো ফ্রিজ করতে পারেন না। এটার জন্য আইন রয়েছে। ওই সৌদি আরব যদি আবার ইউক্রেন দখল করে নেয়, তাহলে পরে উইচ ইজ এ ভেরি লং শট, মানে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই অ্যাসেট ফ্রিজ করা কিন্তু সম্ভব না। কিন্তু আমরা যদি রাশিয়া কিংবা চায়নাতে দেখি, অ্যাসেট ফ্রিজ করা ছাড়াও বিভিন্নভাবে কিন্তু, কারণ তাদের এই জুডিশিয়াল সিস্টেমে সুবিচার পাওয়ার সুযোগ কম থাকে, তারপরে অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্সটা কম, এই বিভিন্ন কারণে মানে আপনার ডলারের যে শক্তিশালী কারেন্সি হিসাবে ডলার যে উঠে এসেছে, এটার রাজনৈতিক কারণের বাইরেও সবচেয়ে বড় কারণ যেটা রয়েছে সেটা হলো যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম,
যে ইনভেস্টরদেরকে আমেরিকা দেয়, এবং এক্সকিউজ মি, এবং এই কারণে একটা 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 মানে ইউ ক্যান স্লিপ ওয়েল অ্যাট নাইট, যে আপনার ঘুম থেকে উঠে, মানে ইদি আমিন যেরকম উগান্ডায় সবকিছু ঘুম থেকে উঠে ন্যাশনালাইজ করে ফেলেছে, এই পসিবিলিটি কিন্তু আপনার চায়নাতে কিংবা রাশিয়াতে রয়েছে। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে ব্রিক্স উইল পোজ এ বিগ থ্রেট, সৌদি আরব ব্রিক্সে জয়েন করবে। সো ব্রিক্স একটা রাজনৈতিক শক্তি হিসেবে এটার উত্থান হতেই পারে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি, এখনো পৃথিবীতে এখনো 60% অফ দ্য ওয়ার্ল্ড ফরেন রিজার্ভ ইজ হেল্ড ইন ইউএস ডলার, 70% এর কাছাকাছি। সো আর ব্রিক্স বাই ডিজাইন ইজ বেসিকলি মানে অ্যাক্রোনিম অফ সার্টেন কান্ট্রিজ, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। সো ইফ ইউ অ্যাড অ্যানাদার কান্ট্রি ইন ব্রিক্স, আপনাকে ব্রিক্সের নামটাই বদলিয়ে ফেলতে হবে। এবং আমরা যদি দেখি যে অর্থনৈতিকভাবে কিন্তু এই 5টা দেশের সম্ভাবনা রয়েছে, কিন্তু অল অফ দেম এক্সেপ্ট ফর চায়না, ইভেন চায়নাও স্ট্রাগল করছিল। ইন্ডিয়ার অর্থনীতি ইভেন 10 বছর আগেও যেভাবে ইন্ডিয়ার গ্রোথটা প্রজেক্ট করা হয়েছিল, দে আর নট ইভেন ক্লোজ টু দ্যাট। সো এবং চায়নার অর্থনীতি উত্থান হচ্ছে, কিন্তু চায়নার যে বিভিন্ন রকম ম্যাল প্র্যাকটিস, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো রয়েছে, অন্য দেশের সাথে চায়নার সহযোগিতা কতটুকু হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। সুতরাং ব্রিক্সের একটা রাজনৈতিক প্রভাব হয়তো থাকবে, কিন্তু অর্থনীতিতে এবং আন্তর্জাতিক মুদ্রায়, মেক নো মিস্টেক, পেট্রোডলারের এক্সিট ইজ এ বিগ ডিল, এবং এটা রিফ্লেকশন আমরা আজকে স্টক মার্কেটে দেখেছি, যে স্টক মার্কেটের বিরাট বড় দরপতন হয়েছে আজকে, ডেসপাইট রিয়েলি গুড জব রিপোর্টস, ইনফ্লেশনের ব্যাপারে অপটিমিজম যেটা এই সপ্তাহে আমরা পেয়েছি, এরপরও কিন্তু এই পেট্রোডলারের এক্সিট ইজ সিগনিফিকেন্ট। এবং এখানে অনেকেই বলছে ইটস আউটসাইড চান্স যে এখানে ডিজিটাল কারেন্সি, বিটকয়েন, দ্যাট মাইট হ্যাভ এ রোল টু প্লে। এটা একটা অল্টারনেটিভ কারেন্সি হিসেবে উত্থান হবে, যেটার ব্যাপারেও আমি খুব বেশি অপটিমিস্টিক না। ডিজিটাল কারেন্সি ইজ প্রবাবলি দ্য ফিউচার, বাট এখনকার যে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রয়েছে, দিস হ্যাজ ফান্ডামেন্টাল ফ্লজ, এবং ভলাটিলিটির কারণে এদিকে হয়তো অল্টারনেটিভ হিসাবে এটা ইটস নট এ গুড অল্টারনেটিভ। ক্রিপ্টোকারেন্সি আই এম নট এ বিগ প্রপোনেন্ট। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি, এটি দিয়ে কি আপনি একটি ক্যান্ডি কিনতে পারবেন? পারবেন না। গাড়ি ক্রয় করতে পারবেন? পারবেন না। মানে কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। অ্যাসেট জমিয়ে রাখতে পারবেন, এবং সেটি কতখানি নিরাপদ সেটি তো আপনারা সবাই জানেন। আজকে সময় আসলে অতিবাহিত হয়ে গেছে। হাসান ফেরদৌস, আপনার জন্য 2-1টি প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি আগামী যে প্রোগ্রামটি হবে আমাদের, সেখানে আমি বেশ কিছু জিনিস আপনাদের দুজনের কাছে তুলে ধরবো। একটি থাকবে যে আমরা মনে হচ্ছে যে আবার অতীতে ফিরে যাচ্ছি, কিউবা আমেরিকা মিসাইল ক্রাইসিসের মতো একটি ঘটনা ঘটতে যাচ্ছে, কাজে এটি থাকবে। আমি খুবই দুঃখিত এটি আলোচনা করা হলো না আজ। দুজনের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা দুজনেই ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, বিদায় নেওয়ার আগে কিছু পেট্রোডলার নিয়ে কিছু কথা বলাটা খুবই দরকার। পেট্রোডলার এগ্রিমেন্ট যেটি ছিল আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে, এটি শেষ হয়ে গেছে। এটি 50 বছরের একটি এগ্রিমেন্ট, সাইন করা হয়েছিল 1974 সালের জুন মাসে, এবং উইথ নো রিপোর্টস অফ বিং রিনিউড। এটি এখন পর্যন্ত আমি কোনো রিপোর্ট দেখিনি যে এটি রিনিউ করা হয়েছে। অর্থাৎ অ্যাজ অফ জুন 9 এটা এক্সপায়ার হয়ে গেছে, আমরা যতটুকু বুঝতে পারছি। নাও এই রিপোর্ট সার্কুলেট করা শুরু করেছে গতকাল অথবা গত পরশু এরকম সময় ইন্টারনেটে বিভিন্ন জায়গায়, অ্যান্ড দেন দোজ রিপোর্টস ওয়ার ব্যাকফ্যারলড। কিছু রিপোর্ট এসেছিল এবং চলে গেছে, সরিয়ে নেওয়া হয়েছিল। যখন অনেকেই ক্লেম করা শুরু করলো দ্যাট দে ওয়ার দে কেম ফ্রম এ আনভেরিফাইড সোর্স, তো তখন মনে হচ্ছিল স্পেশালি টুইটারের অ্যাকাউন্ট যেটিকে বলা হয় ব্রিক্স নিউজ, which is apparently notorious, সত্যিকার অর্থে posting same thing and the conspiracy theory, they are accurate হয় না অনেক সময়, and they posted about this petrodollar deal, এবং সেটা সরানো হয়নি, সেটা সরায়নি, তারা এখনও আছে এখানে। সো এটি রিনিউ করা হয় নাই জুনের 12 তারিখে, মানে অ্যাজ অফ জুন 12, আজ গত পরশু দিন। সো ইট ইজ লিটল বিট কনফিউজিং ছিল গতকাল পর্যন্ত অ্যাবাউট ইট ওয়াজ রিয়েলি গোয়িং অন, আসলে সত্যি হচ্ছে কি, রিনিউ হয়েছে কি কিছুই হয়নি। বাট দেন আপনারা এখন অন স্ক্রিনে দেখবেন, আই ফাউন্ড আউট দিস আর্টিকেল ফ্রম nasdaq.com। আমরা যদি স্ক্রিনে দেখাতে পারি খুবই ভালো হবে সবার জন্য। ক্যান উই সি ইট? ওকে,
দিস, আমি যখন এটি দেখলাম আমি নিশ্চিত হলাম দ্যাট অ্যাকচুয়ালি ডেটেড June 11th, রিপোর্টিং দ্যাট এগ্রিমেন্ট হ্যাজ আসলে সত্যিকার অর্থে ইনফ্যাক্ট শেষ হয়ে গেছে 50 বছরের। সো হোয়াট ইজ পেট্রোডলার? পেট্রোডলার হচ্ছে সৌদি আরব বলেছিল তারা এটা রিনিউ করবেন না, পেট্রোডলার তারা রিনিউ করবেন না আমেরিকার সাথে এখন পর্যন্ত। দিস ইজ হোয়াটস গোয়িং অন রাইট নাও। পেট্রোডলারটা হচ্ছে একটি নিক নেম, ডাক নাম। আসলে ডলার এটা আর্ন করেছিল অয়েল এক্সপোর্টিং নেশন যারা আছে ওপেক, তারা শুধু তেল বিক্রয় করবে শুধুমাত্র ডলারে, অর্থাৎ যেই কিনতে চাক না কেন তাকে ডলারে কিনতে হবে, ইনক্লুডিং আমেরিকা। সো এটা হোল সিস্টেম শুরু হয়েছিল 1974 সালে, when the oil price আকাশচুম্বী হলো। সৌদি আরবিয়া এই ডিএলটি করেছিল আমেরিকার সাথে যে সেল করবে তারা তেল এক্সক্লুসিভলি উইথ ইউএস ডলার। নাও এটা একটি অদ্ভুত জিনিস তৈরি করলো, এটির জন্য কনস্ট্যান্ট নিড তৈরি হলো, সবার দরকার পড়লো এই বিশ্বব্যাপী ইউএস ডলারের, কারণ ডলার ছাড়া তেল কিনতে পারবে না, তেল ছাড়া আপনার দেশ চলবে না। সো ইউ নিড ডলার অ্যান্ড নিড ইউএস অয়েল। নাও যখন এটি থাকবে না তার অর্থ হচ্ছে লেস গ্লোবাল ডিমান্ড ফর ইউএস ডলার, ইউএস ডলারের ডিমান্ড কমে আসবে বিশ্বব্যাপী। তার উপরে আছে হাই ইনফ্লেশন, তার অর্থ হচ্ছে ভ্যালু অফ ইউএস ডলার মিনস ইম্পোর্ট ইন দ্য ইউএস, আমদানি যখন করবো ইটস গোনা বি মোর এক্সপেন্সিভ, যার কারণে সব কিছুর প্রাইস উইল ড্রাইভ আপ দ্য প্রাইস অ্যান্ড লিডিং টু মোর ইনফ্লেশন। শেষ করার আগে একটি কথা বলে রাখতে চাই, ইউএস অলওয়েজ ডাজ দিস, অ্যান্ড ইতিহাস তার সাক্ষী। 1996 সালে ম্যাডেলিন অলব্রাইট, যদি আপনারা না জেনে থাকেন, ম্যাডেলিন অলব্রাইট ওয়াজ দ্য ইউনাইটেড স্টেটস অফ সেক্রেটারি অফ স্টেট ফ্রম 1996 to 2001, অ্যান্ড তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইফ দ্য ডেথ অফ 500,000 ইরাকি চিলড্রেন, 500,000 ইরাকি বাচ্চা যে মারা গেছে, দ্য কনসিকুয়েন্সেস অফ স্যাংশন, ইউএস স্যাংশন, ওয়াজ ইট জাস্টিফাইড, এটি কি ন্যায্য ছিল কিনা? শি সেড আই থিঙ্ক ইট ইজ ভেরি হার্ড চয়েস, অত্যন্ত হার্ড চয়েস, বাট দ্য প্রাইস উই থিঙ্ক, শি থিঙ্কস দ্য প্রাইস ইজ ওয়ার্থ ইট, প্রাইস ঠিকই ছিল এটার জন্য। ইউএস ডলারকে সবই ঠিক ছিল, রিজার্ভ কারেন্সি বিশ্বব্যাপী, নো প্রবলেম। দ্য প্রবলেম ইজ এটাকে আমেরিকার পলিটিশিয়ান, দ্য ইডিয়েটস, দ্য বিগেস্ট ইডিয়েট অ্যান্ড গ্রিডিয়েস্ট ব্যাস্টার্ডস, তারা এটাকে অর্থনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা শুরু। স্যাংশন শুনেছেন নিশ্চয়ই। দ্য ইউএস হ্যাজ ইম্পোজ সাচ ইকোনমিক স্যাংশন এগেনস্ট ডজনস অফ কান্ট্রিজ, 12-14টি দেশের বিরুদ্ধে ফর ডেকেডস, দশকের পর দশক ধরে, যার কারণে আ ফর্ম অফ ম্যাস পানিশমেন্ট ফর এন্টায়ার নেশনস। ইফ কার্মা ইজ এ রিয়েল থিং দেন ইটস অনলি ম্যাটার অফ টাইম। বাকিটা বুঝে নেবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।